আমরা যারা কম্পিউটার ব্যবহার করি আমরা শুধু Ctrl+C কপি এবং Ctrl+V পেস্ট এই দুটি শর্টকাটের সম্পর্কে আমরা জানি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব Ctrl A থেকে Ctrl Z পর্যন্ত সব কিবোর্ড শর্টকাটগুলি, যার মাধ্যমে আমরা আমাদের কাজের গতিকে আরো বাড়িয়ে নিতে পারবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথম যে শর্টকাটটি রয়েছে Ctrl+A। Ctrl+A মূলত আমরা সবগুলি টেক্সটকে একসাথে সিলেক্ট করার জন্য ব্যবহার করতে পারি। আমরা যদি Ctrl+A প্রেস করি দেখতে পাচ্ছি যে আমরা সবগুলি টেক্সটকে কিন্তু সিলেক্ট করতে পেরেছি। তো Ctrl+A এর ব্যবহার মূলত সবগুলি টেক্সটকে সিলেক্ট করার জন্য। তো এরপরে যে শর্টকাটটি রয়েছে Ctrl+B। Ctrl+B এর মাধ্যমে আমরা টেক্সটকে বোল্ড করতে পারবো। আমরা যদি কোন এক টেক্সটকে সিলেক্ট করে তারপর Ctrl+V প্রেস করি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টেক্সটটি কিন্তু বোল্ড হয়ে গিয়েছে, মানে টেক্সটটির রং আরো গাঢ় হয়ে গিয়েছে। তো Ctrl+B এর মাধ্যমে আমরা এটা করতে পারি। তো এরপরের শর্টকাটটি হলো Ctrl+C। Ctrl+C এর ব্যবহার আমরা অনেকেই জানি। টেক্সটকে সিলেক্ট করে Ctrl+C প্রেস করলে সেটি কপি হয়ে যায়। তো Ctrl+C এর ব্যবহার আমরা এক্ষেত্রে করতে পারি। এরপরে যে শর্টকাটটি আসে Ctrl+D। Ctrl+D এর মাধ্যমে আমরা ফন্টের উইন্ডোতে যেতে পারি। আমরা যদি Ctrl+D প্রেস করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফন্টের উইন্ডো ওপেন হয়ে গিয়েছে এবং আমরা এখান থেকে চাইলে ফন্টের ধরন, ফন্টের স্টাইল এবং ফন্টের সাইজ আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো Ctrl+D এর ব্যবহার আমরা এক্ষেত্রে করতে পারি। এরপরে যে শর্টকাটটি আসে সেটি হলো Ctrl+E। এই শর্টকাটটি খুবই কাজের। আমরা যারা MS ওয়ার্ড ব্যবহার করি আমরা অনেক সময় কি করি, টেক্সটকে সেন্টার করার জন্য আমরা স্পেস বার চাপতে চাপতে আমরা টেক্সটকে সেন্টার করি। তো এরকম ভাবে না করে আমরা যদি Ctrl+E প্রেস করি আমরা দেখতে পাচ্ছি টেক্সটটি কিন্তু সেন্টারে চলে গিয়েছে। তো Ctrl+E এর ব্যবহার আমরা এক্ষেত্রে করতে পারি। তো এরপরের শর্টকাটটি হলো Ctrl+F। Ctrl+F এর মাধ্যমে আমরা কোনো টেক্সটকে খুঁজে পেতে পারি। আমরা যদি Ctrl+F প্রেস করি তারপরে আমরা যে টেক্সটকে খুঁজতে চাচ্ছি সেইটার নাম দিয়ে আমরা ঢাকা দিয়ে দিই। তো এখানে ঢাকা কোথায় কোথায় রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এখানে দেখা যাচ্ছে ঢাকা 34 বার রয়েছে এই পেজে। তো Ctrl+F এর ব্যবহার আমরা এক্ষেত্রে করতে পারি। তো এর পরের শর্টকাটটি হলো Ctrl+G। Ctrl+G মানে হচ্ছে গো টু, মানে আমরা Ctrl+G প্রেস করে আমরা চাইলে এক পেজ থেকে অন্য পেজে যেতে পারবো। আমরা যদি এখন Ctrl+G প্রেস করি তারপরে আমাদের সামনে একটা পপ আপ উইন্ডো আসবে এবং আমরা যে পেজে যেতে চাই সেই পেজের নাম্বার দিয়ে ওকে করে দিলে কিন্তু আমরা সেই পেজে। তো এরপরে শর্টকাটটি খুবই কাজের, সেটি হলো Ctrl+H। Ctrl+H এর মাধ্যমে আমরা একটি টেক্সটকে আমরা রিপ্লেস করতে পারবো। আমরা যদি Ctrl+H প্রেস করি তারপরে আমরা যে টেক্সটটিকে রিপ্লেস করতে চাই সেই টেক্সটটি এখানে প্রথমে দিয়ে দিব, তারপর রিপ্লেসে আমরা দিয়ে দিব আমরা এখন ঢাকাকে বিডিতে রিপ্লেস করতে চাই। আমরা বিডি দিয়ে তারপরে রিপ্লেস দিয়ে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢাকা কিন্তু বিডিতে রিপ্লেস হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে যদি রিপ্লেস অলে দিয়ে দিই তাহলে ঢাকা রিপ্লেস হয়ে সব জায়গা থেকেই বিডি হয়ে যাবে। তো Ctrl+H এর ব্যবহার আমরা এক্ষেত্রে করতে পারি। তো এর পরের শর্টকাটটি হলো Ctrl+I। Ctrl+I এর মাধ্যমে আমরা ফন্টের স্টাইলটাকে ইটালিয়ান স্টাইলে আমরা কনভার্ট করতে পারবো। আমরা যদি কোনো এক টেক্সটকে সিলেক্ট করে তারপরে Ctrl+I প্রেস করি টেক্সটটি কিন্তু ইটালিয়ান স্টাইলে কনভার্ট হয়ে যাবে। তো মূলত Ctrl+I এর কাজ হচ্ছে ইটালিয়ান স্টাইলে কোনো টেক্সটকে কনভার্ট করা। তো এরপরের শর্টকাটটা খুবই ইউজফুল, সেটি হলো Ctrl+J। Ctrl+J এর মাধ্যমে আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্ট করতে পারবো, মানে আমরা লেফট সাইড এবং রাইট সাইডে দুদিকেই এই টেক্সটগুলিকে আমরা সমান করে ফেলতে পারবো। আমরা যদি এই প্যারাগ্রাফটিকে পুরোটা সিলেক্ট করি তারপর যদি আমরা Ctrl+J প্রেস করি আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সটটি কিন্তু লেফট সাইড এবং রাইট সাইড থেকে অ্যালাইন হয়ে গিয়েছে। তো Ctrl+J এর ব্যবহার আমরা এক্ষেত্রে করতে পারি। তারপরে যে শর্টকাটটি আসে সেটি হলো Ctrl+K। Ctrl+K এর মাধ্যমে আমরা হাইপারলিংক করতে পারি, মানে আমরা কোনো টেক্সটের ভিতরে আমরা অন্য একটি ডকুমেন্টের লিংক করে দিতে পারি। আমরা যদি
অ্যাবাউট বিডিতে আমরা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস কে প্রেস করি, তারপরে এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টের লিঙ্ক আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আমি যদি ওকে করে দেই তাহলে কিন্তু এটি হাইপারলিংক হয়ে গিয়েছে। এখন আমরা যদি সেই লিঙ্কে যেতে চাই তাহলে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আমরা মাউসের ক্লিক বাটন প্রেস করব, তারপরেও কিন্তু আমরা ওই ডকুমেন্টে চলে যেতে পারবো। তো এটি হলো মূলত কন্ট্রোল কে এর কাজ। তো এরপরে যে শর্টকাটটি আসে সেটি হলো কন্ট্রোল প্লাস এল। কন্ট্রোল প্লাস এল এর মাধ্যমে আমরা প্যারাগ্রাফকে আমরা লেফট সাইডে অ্যালাইন করতে পারবো। আমরা যদি এই প্যারাগ্রাফটিকে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস এল প্রেস করি, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্যারাগ্রাফটি লেফট সাইডে অ্যালাইন হয়ে গিয়েছে। তো কন্ট্রোল এল এর ব্যবহার আমরা এর জন্য করতে পারি। তো এরপরে শর্টকাটটি হলো কন্ট্রোল প্লাস এম। কন্ট্রোল প্লাস এম এর মাধ্যমে আমরা ইনডেন্ট করতে পারবো। আমরা যদি এই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করে তারপর কন্ট্রোল প্লাস এম প্রেস করতে থাকি, সেটি লেফট সাইডে ইনডেন্ট হতে থাকবে। তো এইভাবে আমরা কন্ট্রোল এম এর ব্যবহার করতে পারি। তো এরপরে শর্টকাটটির ব্যাপারে হয়তো বা আমরা অনেকেই জানি কন্ট্রোল প্লাস এন। কন্ট্রোল প্লাস এন এর মাধ্যমে আমরা নতুন পেজ ক্রিয়েট করে নিতে পারি। যদি কন্ট্রোল প্লাস এন প্রেস করি তাহলে নতুন একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো এভাবে আমরা কন্ট্রোল এন এর ব্যবহার করতে পারি। তো এরপর রয়েছে কন্ট্রোল প্লাস ও। কন্ট্রোল প্লাস ও এর মাধ্যমে আমরা আমাদের এক্সিস্টিং ফাইলকে আমরা ওপেন করতে পারি। আমরা যদি কন্ট্রোল প্লাস ও প্রেস করি তাহলে আমরা আমাদের পূর্ববর্তী ফাইলগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা এখান থেকে চাইলে ওই ফাইলে আমরা চলে যেতে পারবো। তো এইভাবে আমরা কন্ট্রোল ওর ব্যবহার করতে পারি। তো এরপরে শর্টকাটটি হলো কন্ট্রোল প্লাস পি। কন্ট্রোল প্লাস পি মূলত এই ডকুমেন্টকে প্রিন্ট করার ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আমরা যদি কন্ট্রোল প্লাস পি প্রেস করি তাহলে আমরা এই ডকুমেন্টকে আমরা প্রিন্ট করিয়ে নিতে পারবো। তো এভাবে আমরা কন্ট্রোল প্লাস পি এর ব্যবহার করতে পারি। তো এরপরে যে শর্টকাটটি আসে সেটি হলো কন্ট্রোল প্লাস কিউ। কন্ট্রোল প্লাস কিউ এর মাধ্যমে আমরা প্যারাগ্রাফটিকে আমরা রিসেট করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের প্যারাগ্রাফটি কিন্তু এক সাইডে অ্যালাইন হয়ে গিয়েছে। তো আমরা যদি চাই সেটিকে রিসেট করতে তাহলে আমরা কন্ট্রোল প্লাস কিউ প্রেস করলে সেটি কিন্তু রিসেট হয়ে যাবে। তো এভাবে আমরা কন্ট্রোল প্লাস। তো এরপর শর্টকাটটি হলো কন্ট্রোল প্লাস আর। কন্ট্রোল প্লাস আর এর মাধ্যমে আমরা রাইট সাইডে আমরা অ্যালাইন করতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট সাইডে অ্যালাইন করা নেই। আমরা যদি এই প্যারাগ্রাফটিকে পুরোটাকে সিলেক্ট করি তারপর কন্ট্রোল প্লাস আর প্রেস করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই প্যারাগ্রাফটি কিন্তু রাইট সাইডে অ্যালাইন হয়ে গিয়েছে। তো এভাবে আমরা কন্ট্রোল আর এর ব্যবহার করতে পারি। তো এরপরে যে শর্টকাটটি হলো কন্ট্রোল প্লাস এস। এটা আমরা অনেকেই জানি। কন্ট্রোল প্লাস এস এর মাধ্যমে আমরা কোনো ফাইল বা কোনো ডকুমেন্টকে আমরা সেভ করে নিতে পারবো। আমরা যদি কন্ট্রোল প্লাস এস প্রেস করি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এভাবে আমরা কন্ট্রোল প্লাস এস এর ব্যবহার আমরা করতে পারি। তো এরপরের যে শর্টকাটটি হলো কন্ট্রোল প্লাস টি। কন্ট্রোল প্লাস টি এর মাধ্যমে আমরা প্রথম লাইনটি ব্যতীত নিচের লাইনগুলো আমরা রাইট সাইডে ইনডেন্ট করতে পারবো। তো আমরা যদি এখন কন্ট্রোল প্লাস টি প্রেস করতে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম লাইনটি ব্যতীত অন্য লাইনগুলো রাইট সাইডে ইনডেন্ট হতে রয়েছে। তো এভাবে আমরা কন্ট্রোল টি এর ব্যবহার করতে পারি। টি এর আরো একটি ব্যবহার রয়েছে। আমরা ব্রাউজিং করার সময় অনেক সময় আমাদের নতুন ট্যাব নেওয়ার প্রয়োজন পড়ে থাকে, তাহলে আমরা কন্ট্রোল প্লাস টি প্রেস করলেই নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। তো এটি হলো কন্ট্রোল টি এর আরো একটি কাজ। তো এরপরে যে শর্টকাটটি হলো কন্ট্রোল প্লাস ইউ। কন্ট্রোল প্লাস ইউ এর মাধ্যমে আমরা আন্ডারলাইন করতে পারবো, মানে কোনো এক টেক্সটকে সিলেক্ট করে তারপর কন্ট্রোল প্লাস ইউ প্রেস করলে সেটি কিন্তু আন্ডারলাইন হয়ে যাবে। আমরা যদি এই লাইনটিকেই পুরোটা সিলেক্ট করি তারপর কন্ট্রোল প্লাস ইউ প্রেস করি আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সটটি কিন্তু পুরোটাই আন্ডারলাইন হয়ে গিয়েছে। তো এভাবে আমরা কন্ট্রোল প্লাস ইউ এর ব্যবহার করতে পারি। তো এরপরে যে শর্টকাটটি রয়েছে এই শর্টকাটটি সম্পর্কে আমরা অনেকেই জানি কন্ট্রোল প্লাস বি। কন্ট্রোল প্লাস বি এর মাধ্যমে আমরা কপি করা টেক্সটকে আমরা পেস্ট করতে পারবো। আমরা যদি
এই টেক্সটটিকে সিলেক্ট করে কপি করি, তারপর কন্ট্রোল প্লাস বি পেস্ট করি, সেই টেক্সটটি কিন্তু আবার পেস্ট হয়ে গিয়েছে। তো এভাবে আমরা কন্ট্রোল প্লাস বি এর ব্যবহার করতে পারবো। তো এরপরে যে শর্টকাটটি হলো কন্ট্রোল প্লাস ডাব্লিউ। কন্ট্রোল প্লাস ডাব্লিউ এর মাধ্যমে আমরা ডকুমেন্টকে আমরা ক্লোজ করতে পারবো। আমরা যদি এখন কন্ট্রোল প্লাস ডাব্লিউ প্রেস করি, তো আমাদের কাছে এখানে জানতে চাচ্ছে এটা কি আমরা সেভ করে ক্লোজ করব নাকি ডোন্ট সেভ করে ক্লোজ করব। তো আমরা এখন ক্লোজ করতে চাচ্ছি না, তাই বিধায় আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তো কন্ট্রোল ডাব্লিউ এর ব্যবহার আমরা এক্ষেত্রে আমরা করতে পারি। এবং কন্ট্রোল ডাব্লিউ এর আরো একটি ব্যবহার রয়েছে, সেটি হলো আমরা যখন কোন ট্যাবকে ক্লোজ করতে চাই তাহলে আমরা কন্ট্রোল প্লাস ডাব্লিউ প্রেস করে দিলেই সেটি কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো এরপরে যে শর্টকাটটি আসে সেটি হলো কন্ট্রোল প্লাস এক্স। কন্ট্রোল প্লাস এক্স প্রেস করে আমরা কোনো এক টেক্সটকে আমরা কাট করে নিতে পারি, মানে কেটে নিয়ে অন্য এক জায়গায় আমরা পেস্ট করতে পারবো। আমরা যদি কন্ট্রোল প্লাস এক্স প্রেস করি, এখন দেখতে পাচ্ছি এই টেক্সটটি কিন্তু কাট হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এখানে সেটিকে কন্ট্রোল প্লাস বি এর মাধ্যমে পেস্ট করে দিতে পারবো। তো এভাবে আমরা কন্ট্রোল প্লাস এক্স এর ব্যবহার করতে পারি। তো এরপরে যে শর্টকাটটি হলো কন্ট্রোল প্লাস ওয়াই। তো কন্ট্রোল প্লাস ওয়াই এর কাজ দেখাতে হলে আপনাকে আগে কন্ট্রোল প্লাস জেড এর কাজ দেখাতে হবে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। তো কন্ট্রোল প্লাস জেড এর কাজ হচ্ছে আনডু করা এবং কন্ট্রোল প্লাস ওয়াই এর কাজ হচ্ছে রিডু করা। তো আমরা যদি এখান থেকে এটিকে ডিলিট করে দেই, এই টেক্সটটিকে পুরোটাকে ডিলিট করে দেই, এখন আমরা যদি চাই সেই টেক্সটটি আবার ফিরে আসুক, তখন আমরা কন্ট্রোল প্লাস জেড এর ব্যবহার করব, তাহলে কিন্তু সেটি আনডু হবে, মানে সেটি ফিরে আসবে। তো এখন যদি আমরা চাই যে সেটি আবার ফিরে যাক, তখন আমরা কন্ট্রোল প্লাস ওয়াই এর ব্যবহার করব, সেটি কিন্তু আবার রিডু হয়ে যাবে, মানে আবার সেটি চলে যাবে। তো এভাবে আমরা কন্ট্রোল প্লাস ওয়াই এবং কন্ট্রোল প্লাস জেড এর ব্যবহার করে থাকি। তো আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে পারেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে ভবিষ্যতে আপনি আরো এরকম টিউটোরিয়াল দেখতে পান।